যা গরম পড়েছে, আমাকে যদি প্রত্যেক দিন কেউ ম্যাঙ্গো শেক কিংবা আইসক্রিম খাওয়াতো, আমি তো ধন্য হয়ে যেতাম। কারণ কি বলো তো, খেতে গেলে তো কিনতে হবে, আর কিনতে গেলে পয়সা লাগে, আর না হলে বাড়িতে বানিয়ে খাও যত ইচ্ছা। আর কি বলবো, সত্যি বীভৎস গরম পড়েছে, জামশেদপুরে টেকা যাচ্ছে না। মানে আমরা আগে বলতাম না যে কলকাতায় গেলে মানে প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, জামশেদপুর কোনো অংশে কম না। যাই হোক, সংসারের কাজগুলো তো আমাদের করতেই হবে, সকাল থেকে রাত অবধি আমাদের যেটা ডিউটি সেটা করতেই হবে। মাঝখানে মাঝখানে যদি একটুখানি রিল্যাক্স হতে চাও, শপিং মলে চলে যাও, কমপ্লিট হয়ে গেছে। আর শপিং মলে গিয়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া খেতে পারো। তো আমি ভাবলাম সেদিনকে একটুখানি বাইরে যাই। দেখো না, বাইরে যেতে গিয়ে বাধা পড়লো প্রথমেই। গাড়িটার কাজ আছে, গাড়িটার কাজ হচ্ছে ঘরের মধ্যে, তো আমরা অন্য গাড়িতে গেলাম। পার্কে আগে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত, আর আমরা ভাবতাম যে বাহ, এত সুন্দর পার্কে হাওয়া দিচ্ছে রাতের বেলায়, তো খাবার টাবার নিয়ে এসে রাতে খাওয়া যায়। অনেক ফ্যামিলি কিন্তু তাই করতো। কিন্তু এখন পার্কেও সেরকম লোক দেখতে পাচ্ছি না, এত অবস্থা খারাপ। মানুষ যদি এসির হাওয়া পেয়ে যায়, হাতে একটা ফোন পেয়ে যায়, তাহলে কি আর পার্কে ভালো লাগে যেতে? তো এই হচ্ছে এখনকার দিনের অবস্থা। এখনকার দিনে সে আগের মতো আর সব মানে জনগোষ্ঠী হয়ে একসাথে বেরোনোর সেই চলটাই কোথাও যেন উঠে গেছে। লোকে যেন ঘরের মধ্যেই বেশি বন্দি নিজেকে করে রাখে। আমার পরিচিত নিবেদিতা বলে আমি একজন মেয়েকে চিনি আর কি। সে কিন্তু খুব সুন্দর পেন্টিং করে এবং ভালো স্ট্রাকচার বানায় আর কি, মূর্তি বানায়। ওর ছোট্ট মেয়েটার নামটা ঠিক মনে পড়ছে না। ও কিন্তু মাকে খুব সাপোর্ট করে, এবং মা সবসময়, মা যখনই পেন্টিং বানায় বা মূর্তি বানায় সবসময় প্রশংসা করতে থাকে, মা তুমি কী সুন্দর বানিয়েছো। যাই হোক, এরকম একটা খরিদ্দার আর কি, মানে ক্লায়েন্ট বলতে পারো, একটা অর্ডার ছিল, কিন্তু যাই হোক কোনো কারণে হয়তো পছন্দ হয়নি, সে রিটার্ন দিয়ে দেয়, বলে যে না, তোমার পেন্টিং আর নেবো না, মূর্তিও নেবো না। তো নিবেদিতার খুব মনটা খারাপ লাগে, এবং রাস্তা দিয়ে যেতে যেতে নিবেদিতার মনে হয় যে ছুঁড়ে ফেলে দিই সব কিছু। এত কষ্ট হয়, যে এত কষ্ট করে বানালাম, ভাবলাম কিছু পয়সা আমার এখান থেকে উপার্জন হবে। ওই যে মানুষ বলে না, আশা যখন মানুষ করে তখন সেটা না পায়, তখন সেটা তো দুঃখ হবেই। তো এই জন্য মন খারাপ করে বাড়িতে আসে, কিন্তু পেন্টিংটা ফেলে না। কিন্তু বাড়িতে এসে দেখে যে বাবা আর মেয়ে চুপচাপ আছে আর কি, হাজব্যান্ড আর মেয়ে। তখন বোঝে কিছু একটা গড়বড় হয়েছে, দেখে যে মেয়েটা না হাত ফসকে একটা ছোট্ট প্যাঁচার মূর্তি ভেঙে ফেলেছেন, ইচ্ছা করে না, এমনি ভেঙে গেছে। তো সেই কারণে মেয়ের মুড অফ। তখন ওর মনে হয়েছে যে না, চলো, মেয়ে কান্নাকাটি করছে, মা এত কষ্ট করে বানালো আর আমি ভেঙে ফেললাম। তখন ও বুঝতে পারলো যে আমি যদি এই কাণ্ডটা করতাম রাগের চোটে, তাহলে জিনিসটা কতটা খারাপ হতো। আমরা সবসময় রাগ দেখাই বা হঠাৎ করে জিনিস হয়তো ছুঁড়ে ফেলে দিই, তারপরে মনে হয় যে ইস, কেন করতে গেলাম। এই সাই বাবার মন্দিরটা কিন্তু খুব সুন্দর। আমার ইচ্ছা আছে একবার শিরডিতে যাব, কিন্তু কবে যাব, কবে ঠাকুর টানবে আমি কিন্তু নিজেও জানি না। বিকেলে চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সুন্দর করে শাড়ি পরেছি। আর শাড়িটা সবুজ রঙের আর পিঙ্ক কালারের পাটটা আর কি। আর টিপের মধ্যে একটা পাথর সেট ছিল, সেই পাথরটা খুলে গেল। যাই হোক, এরমই টিপ পরে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। আর অনেক দিন থেকে আমি ট্রাই করছিলাম ওই জায়গাটায় যাওয়ার, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো আশা করছি আমি যেতে পারবো, কিন্তু যা মেঘ করেছে মনে হয় বৃষ্টি হতে পারে, কি হবে আমি জানি না, কিন্তু যাচ্ছি। আর চলে এসেছি সাই মন্দিরে। আমি যেটা ধারণা করেছিলাম সেটাই হয়েছে, একটু একটু হালকা হালকা টিপটিপ পড়ছে বৃষ্টি। আর ভেতরে আরতি চলছে। ভেতরে ভিডিও তো নেওয়া যাবে না, যতটুকু পারবো নেব। সকালবেলায় কখন আরতি হয় জানি না, তাই সন্ধেবেলাটা টার্গেট করে বেরিয়েছিলাম। কিন্তু আমাদের একটু টাইমের একটু মানে কি বলবো ডিসব্যালেন্স হয়ে গেছিলো, কারণ আমরা যখন গেছিলাম তখন আরতিটা শেষের দিকে আর কি। আমরা তো জানি না যে কখন হয় আর কি, বহু বছর আমি যাইনি আর কি। আমি সাই বাবার মন্দিরে যখন প্রথম প্রথম তৈরি হয়েছিল তখন একবার গেছিলাম। আর এখানে জানো তো একটা যজ্ঞ আমি প্রায় দেখি, যজ্ঞর জায়গাটা আমি ভিডিও করতে ভুলে গেছি। এটা হচ্ছে মেন সাই বাবার মূর্তিটা। আর আমি যেটা বলতে চাচ্ছিলাম যে একটা যজ্ঞ হয়, যজ্ঞর জায়গা আছে, এত মোটা একটা ডাল, সব সময় মানে অল্প অল্প করে ধোঁয়া বেরোয়। আমি জানি না যে ওটা যখনই আসি মন্দিরে তখন ওটা কিসের ডাল, এত সুন্দর গন্ধ বেরোয়। যাই হোক, ধুনোর গন্ধ না, একটা অন্য টাইপের গন্ধ। আমি তো সেটা ফটো তুলতে পারিনি বা মানে ভিডিও করতে পারিনি। আর দেখো কত কিউট একটা বাচ্চা, কি সুন্দর, মানে এদেরকে দেখলে মনে হয় দেবশিশু মনে হয়, মানে কোনো পাপ নেই কিছু না, কিন্তু ওই
এতটুকু মেয়ে যে এরকম টলমল টলমল করে পায়ে হেঁটে যাচ্ছে, ও কিন্তু জানে কী করে ভিডিও তুলতে হয়। ও পুটপুট করে হাত দিয়ে আঙুল দিয়ে দিয়ে করছিল তখন, আর এদিকে ওর মা তুলছে শর্ট ভিডিও। আর আমার তখন মনে হচ্ছে আমার ছেলে মেয়ের সময় যদি এরকম ইউটিউব থাকতো বা এরকম যদি কোনো আমরা সুযোগ পেতাম মোবাইলে, তাহলে কিন্তু আমি এরকম অনেক কিছু মানে ধরে রাখতে পারতাম। আর এখানে দেখো আর একটা সাদা রঙের ফ্রক পরা মেয়েটা। আর এই যে দেখছো এখানে আসনগুলোই, যারা যখন আমরা প্রার্থনায় বসি তখন একটা করে আসন নিয়ে নিতে হয় আর কি। এমনি মোটামুটি আজ যেহেতু ফ্রাইডে ছিল সেহেতু অতটা ভিড় ছিল না, বৃহস্পতিবার দিনকে অনেক ভিড়। কিন্তু যাই বলো, ওখানে গিয়ে আমরা আটকে গেছিলাম। তার কারণ হচ্ছে হঠাৎ করে প্রচণ্ড জোরে জোরে বৃষ্টি হলো। এখন তো বৃষ্টি থামার পর তোমরা এটা দেখছো পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে গেছিলো। যাই হোক, এত জোরে বৃষ্টি হলো, ভাবলাম ওই যে বলেছিলাম না আশা করলে দুঃখ পেতে হয়, তো ওই ভাবলাম যে নিশ্চয়ই এবার তাহলে একটু জামশেদপুরে গরমটা কম হবে। আর আসার সময় কিন্তু তা হলো না। আসার সময় কিন্তু পকোড়া একটা দোকান থেকে কিনেছিলাম, আর পেঁয়াজ কুচি করেছিলাম ঘরের মধ্যে, কারণ ওরা পেঁয়াজ কুচি দেয়নি। নিরামিষ মটর ডালের পকোড়া, মুসুরির ডাল আর মটর ডাল মেলানো মিলিয়ে করেছে। আর এই দেখো পুরো গ্রে কালার হয়ে গেছে, কারণ সেদিনকে জাম মারতে গিয়ে খাটের পেছনে ধবাস করে পড়েছে। তারপর ওকে উদ্ধার করা হয়েছিল, মানে ওখানে তারপর দেখছি ওর বুকের মধ্যে দুদু দুদু করে যাচ্ছে, মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছে। এমনি কিন্তু সাহস নেই, ভীষণ ভীতু। দেখো জলের বোতলটা ফেলবেই ও আর কি, চারিদিকে আমার ভয় করে ভীষণ। কাঁচের বোতল তো কখন ভেঙে যায় কিছু নেই। দেখো সব সময় ওর টার্গেট থেকে যে আমার আন্ডারে তোমরা সবাই থাকবে, মানে আমরা যদি ওকে ধরতে যাও দৌড়ে দৌড়ে চলে আসবে, মানে ওদের যখন ইচ্ছা হবে তখন ওরা চলে আসবে আমার সাথে, মানে আমাদের সাথে। কিন্তু একসঙ্গে দুটোকে ছাড়ি না, কারণ মারপিট বেঁধে যাবে। তো ওই জন্য এক এক করে ছাড়া হয়, আর এরকম ঘর মাতিয়ে রাখে। বাচ্চাগুলো বড় হয়ে গেছে তো এখন এই ছোট বাচ্চাগুলোকে সামলাতে সামলাতে আমাদের সময়টা কিন্তু দারুণ কেটে যায়। যাই হোক, যেভাবে বৃষ্টি হয়েছিল ভাবলাম যে অনেক ঠান্ডা হবে, কিন্তু হলো না। কিন্তু এইবার আমার রান্নাঘরে কিন্তু পালা, কারণ একটা সোয়াবিনের পাতলা ঝোল করেছিলাম, আর তার সাথে একটা ননভেজ তো দুপুরে বানিয়েছিলাম, যেহেতু আমি নিজে খাবো ওই জন্যই সোয়াবিনটা বানিয়েছিলাম আমার জন্য বলতে গেলে। আর তাই বলে ওদের কি দেবো না, ওদেরও দিয়েছি। আর দেখো পরের দিন ব্রেকফাস্টে কী বানাবো, তো ছোলার ভাবলাম, প্রথমে বললাম নুন ছোলা বানাই, তা বললাম না দরকার নেই, একটু ছোলার ঘুগনি বানাই। তো ছোলাটা যখন সিদ্ধ করে দিয়েছিলাম তখন আলুও দিয়ে দিয়েছিলাম। আলুটা একটুখানি, আমার মেয়ে খুব একটা আলু পছন্দ করে না, ছেলেও পছন্দ করে না, কিন্তু তাও দিলাম যে একটুখানি টেস্ট হবে, নিরামিষ ঘুগনির মতো। তো পাউরুটি আর এই ছোলার ঘুগনিটা দিয়েছিলাম। একটু লোহার কড়াই বলে কালারটা কিন্তু অত মানে দেখনদারি হয়নি, সুন্দর হয়নি। তো যাই হোক ঠিক আছে, কিন্তু টেস্ট কিন্তু খারাপ হয়নি, ভালো হয়েছে। হ্যাঁ, পেঁয়াজ রসুন দিলে আরও বেশি ভালো হতো, কিন্তু স্যাটারডে বলে আমি আর পেঁয়াজ রসুন দিলাম না। সকাল সকাল ওর বাবাকে খেতে দিয়ে দিলাম। এরপরে আমার তো ঘুম ভাঙতে সকালবেলায় মনে হয় বাপরে, চোখটা খুলতেই পারি না, কেন মনে হয় কে জানে। তো যাই হোক, এবার স্নান করে নিয়েছি, এবার পুজোর প্রস্তুতি হবে আর কি। সকালবেলা দেখি আমি যে স্ট্যান্ডে করে মোবাইলে মানে ফটোগুলো ভিডিওগুলো তুলি ইউটিউবে দেওয়ার জন্য, সেটা দেখছি একটুখানি ঢিলা ঢিলা মতো হয়ে গেছে। স্নান টান হয়ে গেছে সবার, মানে সকালবেলায় জল খাবার কমপ্লিট, স্নান হয়ে গেছে। এবার পুজো করতে যাব, আর পুজো করতে যাব তার সাথে আবার আমের আচারও বানিয়ে রোদে রেখে দিয়েছি। তো ভগবান দয়া করেছে, তার একটাই কারণ হচ্ছে এখন মেঘলা হয়েছে, এই ফাঁকে আমি বেসিনে বাসনগুলো ধুতে পারবো, সুবিধা হবে অনেক। আর আজকে তো যেহেতু স্যাটারডে, সেহেতু ইচ্ছা আছে আজকে আবার একটা অন্য জায়গায় যাব। তো দেখা যাক কতদূর কী হয়। দাদা ভিডিও কল করেছিল, তো ভিডিও কলে আমি মাকে দেখে আমি হেসে বাঁচি না, কারণ মার চুলগুলো একদম ছোটো ছোটো করে কেটে দিয়েছে। জোজো আসলে মার একটু অসুবিধা হচ্ছিলো, হাত ওপরের দিকে তুলতে মার খুব কষ্ট হয়, তো ওই জন্য হাত তুলে চুল বাঁধতে পারি না। ওই জন্য নাতিকে বলেছে বা নাতি হয়তো করে দিয়েছে, দিয়ে ছোটো ছোটো করে চুল কেটে দিয়েছে। মাকে ওরকম দেখে না আমার খুব হাসি পাচ্ছিল। এই যে থালাটা দেখছো না পিতলের থালাটা অনেক দিনের, মানে আমার বিয়ের সময় পেয়েছিলাম, ওটা আমার ঠাকমার থালা। ওই একটা দুটো ঠাকমার জিনিস আমি ইউজ করি, আর তারপরে অন্যগুলো বাকিগুলো আমি কিনেছি কিছুটা, আমার ছেলেমেয়ের অন্নপ্রাশনে কিছুটা গিফট পেয়েছিলাম। আমি দেখতাম মানে আমি মাকে দেখতাম মা সবসময় লেবু দিয়ে মাজতো, কারণ লেবু অ্যাভেলেবেল থাকতো বাড়ির গাছে, লেবু প্রচুর পড়ে থাকতো গাছের নিচে, তা চকচক করতো একদম লেবু দিয়ে মাজলে। আর দিদিমাকে দেখতাম তেঁতুল দিয়ে মাজতো, কারণ দিদিমাদের ঘরে লেবু থাকতো না। তো আমি ওটাই দেখতাম, আমি কখনো লেবু দিয়ে এখনও মাজিনি, কিন্তু আমি তেঁতুল দিয়ে মাজি, কিন্তু সবসময় নিত্য নৈমিত্য মাজা সম্ভব হয় না, অতটা টাইম থাকে না। দেখো এখানে আমি হালকা পর্দা খুলেছি, তাই মনে হচ্ছে পুরো মানে ঘরের মধ্যে ঝমঝম করছে রোদ একেবারে।
তো যাই হোক, এবং এখানে তুলসীতলায় ঘটি দিয়ে জল দিতে গিয়ে দেখি প্রচুর ঘাস হয়েছে, কিন্তু আমরা বৃন্দাবনে গেছিলাম, সেখানে কিন্তু ঘাস ছিল না তুলসী গাছের নিচে। আর এখানে দেখো আমটা আমি রোদে দিয়েছি, গুড়, নুন, হলুদ, তেল দিয়ে, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। বলে আচারে আর বড়িতে নাকি একটুখানি শুকনো লঙ্কা দিলে নাকি নজর লাগে না, বলে নাকি এগুলো মানা হয়। এবার যারা যারা মানছে মানছে, না মানছে। ঠাকুর ঘরটা আমি মুছে নিলাম, অন্য ঘরগুলো তো আমি মুছি না, আমাকে যে হেল্প করে সেই মোছে। আর শুধু ঠাকুর ঘরটা আমাকে মুছে নিতে হয়। ভেবেছিলাম ডান্ডা রাখবো একটা, মানে মপ দিয়ে মুছবো, কিন্তু আর ইচ্ছা করে না, এইটুকু তো ঘর এবার হাতেই মুছে নিই। আর এইখানে দেখো এই গাঁদা ফুল, মানে কসমসকে আমার মা বলতো চিনে গাঁদা। আর এখানে জবা হয়েছে একটাই মাত্র, আজকে লাল জবাটা পেয়েছি আর সাদা জবা পেয়েছি, নয়নতারা এগুলো। নয়নতারা প্রচুর গাছ হয়েছিল, অনেক গাছ হয়েছিল, কিন্তু আমি রাখিনি অতগুলো গাছ, অন্যগুলো ফুল হয় না। আর এই সাদা ফুলটা তো জবা, আর একটা ডান দিকে যেটা দেখছো এই এই যে এই ফুলটার নাম জানি না, এটা আমার মা দিয়েছিল, একটা গাছ থেকে দুখানা গাছ করেছি। ভেবেছি এবার বর্ষাকালে আবার মাথা কেটে দিয়ে লাগিয়ে দেবো। মা বললো খুব সহজে নাকি গাছগুলো হয়ে যায়। তো মায়ের কাছ থেকে কিছু কিছু জেনেছি, বাবার কাছ থেকে তো জানি অতটা জানতাম না বাবার কাছ থেকে। আর দেখো মেয়ে খাচ্ছে, হ্যাঁ ও আস্তে আস্তে ধীরে সুস্থে আরাম করে বসে বসে কিন্তু খায়। ও খাওয়াটা খুব ধীর স্থির, ছোট্ট থেকেই তাই করে। আর এখানে কিছু গাছে জল দিতে হবে, এই দায়িত্বটা সম্পূর্ণ গুড়িয়ার। একটু রোদ হয়ে গেলে পুজো করতে ভীষণ অসুবিধা হয়, ওই যতটা পারছি সকালে পুজো করার চেষ্টা করছি, কারণ রোদ হয়ে গেলে তখন ফুলও শুকিয়ে যায়, ভালো লাগে না ছাদ থেকে ফুল তুলতে, তারপরে মানে সব কিছু এদিক ওদিক হয়ে যায়, একটু বেলা হয়ে গেলেই পুজো করতে ভালো লাগে না। আর এখানে দেখো কি সুন্দর আমি শিব ঠাকুরের মাথায় ওই সাদা রঙের ফুলটা দিয়েছিলাম। গুড়িয়ার কাছে জেসমিন হচ্ছে সবচেয়ে ভালো, মানে ম্যাক্সিমাম দেবে মেয়েরা বলো ছেলেরা বলো, যারাই বলো গোলাপটাকে খুব বেশি প্রেফারেন্স দেয়, কিন্তু আমার মেয়ে আবার উল্টো, ওর জাসমিন হচ্ছে সবচেয়ে পছন্দ, যাকে জুঁই বলে মনে হয়। যাই হোক খুব সুন্দর স্মেল করে, আর ছোটো ছোটো সাদা ফুল হয় আর কি, ওটা ওর খুব ভালো লাগে। আমার আবার সব ফুলই ভালো লাগে, আমার কোনো ফুল খারাপ কোনো ফুল ভালো এরকম কোনো বাজবিচার ফুল দেখলেই মনে খুব খুশি লাগে। আর এই তোজোর ঘরটা একটু ঝুল হয়ে গেছে, ওটাই আমি মাথা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিলাম যে কবে যে করবো কে জানে, আমি জানি না। দেখো কড়াইতে নিয়ে গিয়ে একটু ফোটাচ্ছি, কারণ একবার প্রথমবার যখন আম নিয়ে আসা হলো, ব্যাস সঙ্গে সঙ্গে আমি একটু রোদে বেশিক্ষণ দিচ্ছি, দেখছি আমচুর হয়ে গেছে, মানে এত রোদ না আমি সামলাতে পারিনি। সেটা আম তেল করলাম, আর মানে ওটার ভেতর তেল দিয়ে আম তেল মতো করে দিলাম। তারপরে বললো না এখানে আর বেশি রোদে দেবো না, আমি কড়াইতেই করবো বলে কড়াইতে আচারটা হালকা করার চেষ্টা করছি। আর এদিকে খিচুড়ি বসিয়ে দিয়েছি। আজকে যেহেতু স্যাটারডে, সব স্যাটারডেতে খিচুড়ি হয় না, কিন্তু আমার মনে হলো আজকে না একটুখানি খিচুড়ি বানাই। আর খিচুড়ি বানাতে বানাতে বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আমাদের বাপের বাড়িতে কিন্তু খিচুড়ি হতো একদম নর্মাল সিদ্ধ চালে, আর এখানে দেখি গোবিন্দভোগ ছাড়া কেউ খিচুড়ি খেতে চায় না। আমার আবার পাঁচমিশালি ডাল দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, পাঁচমিশালি ডাল, 5 রকম চাল, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এখানে সবাই বলবে না গোবিন্দভোগ নিয়ে আসবে, যদি নাও থাকে বাজার থেকে গোবিন্দভোগ নিয়ে আসবে, তারপরে সেই খিচুড়ি বসানো হবে আর কি। আর মুগ ডালটা কলকাতা থেকে তুলেছিলাম, এটা সোনামুগ বললে ভুল হবে, ওর থেকেও যদি ছোটো মুগ হয় দানা দানা সেই মুগগুলো। আর এইখানে দেখো ওদের খাবার তৈরি হচ্ছে বিচুলির মতো, যেমন বিচুলি গরুদের জন্য বিচুলি কাটে না ছোটোবেলায় দেখতাম, আর ওদের গায়ের ওপর ফেলছি। সেদিনকে গুড়ি একটা মজার কথা বললো যে একটা বিড়াল নাকি খরগোশের সঙ্গে বড় হচ্ছে, তা খরগোশ লাফিয়ে যায়, সেটাকে ফলো করতে করতে বিড়ালও লাফাতে শুরু করেছে। আমার তো শুনে এত হাসি পাচ্ছিল যে জীবজন্তুরাও দেখো, যদি তুমি ভালো জায়গায় থাকো, মানুষ হয়ে যদি অন্য মানুষ আশেপাশে ভালো মানুষ থাকে, তাহলে তুমি দেখবে মানুষ হয়ে যাবে, মানে তোমার কোনো অসুবিধা নেই। আর যদি দেখো অনেক খারাপ মানুষের মধ্যে ম্যাক্সিমাম কী হয়, এফেক্ট হয়ে যায়। তো এই খরগোশ আর বিড়ালটাও ওরকম হয়েছিল, বিড়ালটা খরগোশের সঙ্গে থেকে থেকে খরগোশের মধ্যেই লাফাতো। তো যাই হোক এরকম একটা ঘটনা বলাতে আমি মানে আমার হাসি আর ধরছে না, আমি কী যে হাসি পাচ্ছিল তোমাদের আর কি বলবো। আজকের মতো আর বেশি কিছু বলছি না, তোমাদের সাথে বকবক করছি না, ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো এবং সবাই শরীরের যত্ন নিও, শরীরের যত্ন নেওয়াটা কিন্তু প্রথম প্রায়োরিটি। আর ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো এবং অনেক ভালোবাসা দিও। টাটা।